আমার বিয়ের যখন 3 দিন হলো, আর সেই দিনের মাথায় আমার স্বামী মারা গেল। আমি বিধবা হয়ে গেলাম। আমি তখন আমার নিজের বাপের বাড়ি যেতে চাইলাম, কিন্তু আমার ছোট দেবর কোনোভাবেই যেতে দিতে চাইত না। আমি দেবের কথায় রাজি হয়ে শ্বশুর বাড়িতে থাকতাম, কিন্তু দেব যে এত খারাপ হতে পারে তা আমি জানতাম না। হঠাৎ একদিন আমি অসুস্থ হয়ে গেলাম। তখন সবাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, আর ডাক্তার পরীক্ষা করে বলল আমি নাকি মা হতে চলেছি। কিন্তু কিভাবে মা হলাম বন্ধুরা, সেটা শোনার পর তোমার মাথা গরম হয়ে যাবে। তাহলে আসল ঘটনাটি খুলে বলি। শ্বশুর বাড়িতে আমরা মোট 3 জন থাকতাম, আমি, শাশুড়িও আমার দেবর। স্বামী মারা যাওয়ার পরে আমি শ্বশুর বাড়ি ছেড়ে কোথাও যাইনি, কারণ আমি ছোটবেলা থেকেই দাদাদের কাছে মানুষ হয়েছিলাম। আমার বাবা মায়ের মারা যাওয়ার পরে দাদারাই আমাকে মানুষ করেছিল, কিন্তু দাদারা যেহেতু নিজের বউ বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, তাই আমি শ্বশুর বাড়ি ছেড়ে দিয়ে দাদাদের কাছে বোঝা হতে চাইনি। আমি তো স্বামীকে ভীষণ ভালোবাসতাম, তার সঙ্গে 7 বছর কাটিয়েছিলাম। যে সময়টুকু স্বামীর সঙ্গে কাটিয়েছিলাম সেই সময়টা আমার জীবনের সবথেকে মূল্যবান সময় ছিল। জানি না কেন আল্লাহতালা আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছিলেন। স্বামীর সঙ্গেই কয়েকটা বছর থাকার পরেও আমি মা হতে পারিনি, তাই ভেবেছিলাম শ্বশুরবাড়িতে থেকে শাশুড়ির সেবা যত্ন করব, কারণ উনি তো আমার স্বামীর মা ছিলেন। তাই আমি ওনাকে নিজের মায়ের মতোই মনে করতাম এবং ওনার খুব খেয়াল রাখতাম। শাশুড়ির সমস্ত কিছু দায়িত্ব আমি পালন করতাম, যেমন ওনাকে সঠিক সময়ে ওষুধ খাওয়ানো, সময় মতো খাবার দাবার খাওয়ানো, ওনার জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এই সব কিছু আমি করতাম। তাই উনি আমাকে মেয়ের মতো করে ভালোবাসতেন। আমার মনে এই বিশ্বাস ছিল যে শাশুড়ি কোনোদিন আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবেন না। স্বামী ছাড়া তো আমার এই বাড়িতে আর কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু তা ও শাশুড়ি কোনোদিনই বাড়ি থেকে আমাকে বের করবে না। কিন্তু আমার মনে হয় এটা ভুল ধারণা ছিল, কারণ উনি তো আমার পেছনে এটাই বলতেন যে এই মেয়েটা তো আমার ছেলেকে আগেই খেয়ে নিয়েছে আর এখন আমার মাথায় এসে জুটেছে। এই মেয়েটা তো আমার বাড়ি ছেড়ে যেতেও চায় না। তার মানে উনি শুধু আমার মুখের সামনে মিথ্যা ভালোবাসার নাটক করতেন। উনার মনে তো আমার প্রতি কোনো ভালোবাসা ছিল না। এদিকে প্রত্যেকদিন রাতে আমার দেবর যখন বাইরের কাজকর্ম সেরে বাড়ি ফিরে আসত, তখন আমি ওদের সারা রাত গল্প করতাম। আমার দেশ, আমি বয়স কম, তাও তার সাথে গল্প করলে আমার মনটা ভরে যায়। আমি এই চোর দেশে, আমি মুখের মায়ের বাড়িতে পড়ে আছি। আমি একবার কষ্ট পেয়েছি এবং এই কষ্ট আমি আর বারবার পেতে চাই না। আসলে আমার স্বামীর মারা যাওয়ার পরে যখন আমি বাড়ি ছেড়ে দাদাদের কাছে যেতে চেয়েছিলাম, তখন কিন্তু দেবর আমাকে সামলেছিল এবং সে কথা দিয়েছিল সে নাকি আমাকে বিয়ে করবে এবং সে তার দাদার মতোই আমাকে ভালোবাসা দিবে। যদিও বাবা এই প্রস্তাবে রাজি ছিলাম না, কিন্তু সে তো আমাকে তার মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়েছিল। এদিকে আমার শাশুড়ি তো দেশ। আমি বিয়ে দেবার জন্য তার পেছনে উঠে পড়ে লেগেছিল, কিন্তু দেওয়ার প্রত্যেকবার শাশুড়িকে না বলে দিত। স্বামী মারা যাওয়ার পরে আমি দেবর ও শাশুড়িকে এতটাই ভালোবাসতাম যে তাদের ছোট বড় প্রত্যেকটা জিনিসের আমি খেয়াল রাখতাম। তাদের কোনো কিছু বলার আগে আমি সবকিছু রেডি করে দিতাম, কারণ ওই বাড়িতে দ্বিতীয়বার দেশ, আমি ভালোবাসা পেয়ে ওই বাড়ি ছেড়ে কোথাও আমি যেতে চাইনি। আমি আমার দেবরকে যে ভালোবাসতাম এই কথাটা কিন্তু আমার শাশুড়ি জানত না। একদিন রাত্রিবেলা দেবর যখন বাড়ি ফিরে এলো, তখন সে আমাকে নিজের রুমে নিয়েছিল। সকালবেলা আমার শাশুড়ি যখন দেশ আমি নাম ধরে ডাকতে শুরু করেছিল, তখন ভয় আমরা দুজনে বিছানায় উঠে বসেছিলাম। এমনকি শাশুড়ি তো দেওয়ায় রুমের দিকে আসছিল এবং সেটা আমরা বুঝতে পেরেছিলাম। তখন না পেরে দেবে বলেছিল আমি যাতে তার বিছানার নিচে লুকিয়ে পড়ি। শাশুড়ির আওয়াজ পেয়ে আমি খাটের তলায় লুকিয়ে পড়েছিলাম। তারপর শাশুড়ি যখন ঘরের ভিতরে ঢুকলেন, তখন দেবরকে বললেন, এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে হবে, বাইরের কাজগুলো কে করবে? আর এত বড় বিছানা থাকতেও তোর কি জায়গা হয় না? এত এলোমেলো কেন হয়ে আছে? আমার শাশুড়ি তো কিছু কথা বলে রুম থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন। ওই সময় আমি বিছানার তলা থেকে চুপচাপ শাশুড়ির কথাগুলো শুনছি। আমি এই ব্যাপারে অনেকবার দেবরকে বলেছিলাম যে সে যাতে শাশুড়িকে আমাদের দুজনের সম্পর্কের ব্যাপারে সবকিছু সত্যি কথা বলে দেয়, কিন্তু দেব এই ব্যাপারে শাশুড়িকে কোনো কথা বলতে রাজি হয়নি, কারণ সে শাশুড়িকে খুব ভয় পেত।
সেদিন দুপুরের খাওয়া দাওয়ার পরে শাশুড়ি আমার দেবরকে বলেছিল, মর্জিনা নামের একটা মেয়েকে নাকি দেশ আমি জন্য আমাদের পাশের বাড়ির একটা চাচি পছন্দ করেছে। এবং চাচি যখন শাশুড়িকে মর্জিনার ছবি দিয়েছিল, তখন আমার শাশুড়ি মর্জিনা ছবি দেখেই দেবরকে বলেছিল, মেয়েটা অনেক সুন্দর দেখতে, তুই দেখলে ওই মেয়েটাকে পছন্দ করবি, দেশ আমি অন্য মেয়ের সঙ্গে বিয়ে হবে। এই কথাটা শুনলেই কিন্তু আমার কষ্টে বুকটা ফেটে যেত, কারণ স্বামী মারা যাওয়ার পরে আমি দেবরকে সত্যি মন থেকে খুবই ভালোবেসেছিলাম এবং সেও আমাকে ভালোবাসত। আমিও সময় বরকে চোখে চোখে ইশারা করে এই সমস্তটা বাতিল করতে বলেছিলাম, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। সে তার মাকে মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিল, এমনকি আমার শাশুড়ি বলছিল উনি নাকি দেবের নাম্বার মর্জিনাকে দিয়েছেন এবং তারা দুজনে নাকি বিয়ের আগে একে অপরের সঙ্গে কথা বলে নেবে। সেদিন দেবের সঙ্গে আমি পার্সোনাল ভাবে যখন কথা বলছিলাম, তখন ওকে বলেছিলাম, তুমি তো আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিলে, তাহলে তুমি মায়ের কথায় কেন রাজি হয়েছ? দেব তখন বলেছিল, আমার কাছে আর কোনো উপায় ছিল না। ওই সময় মাকে আমি কি বলতাম যে আমি আমার বিধবা ভাবিকে ভালোবাসি? দেবের কথা শুনে আমি খুবই আশ্চর্য হয়েছিলাম, আমার সঙ্গে তার প্রত্যেক দিন রাতে। কিন্তু তার মাকে এটা বলার সাহস হয়নি যে সে আমাকে ভালোবাসে এবং আমাকে বিয়ে করতে চায়। এমনকি আমার দেবর তো মর্জিনার ছবি দেখে তাকে পছন্দ করার পরে তার সঙ্গে দেখাও করত, এবং এটা আমি অনেক পরে জানতে পেরেছিলাম। তারপরেও সে অনবরত আমাকে মিথ্যে কথা বলে চলেছিল যে সে তো আমাকে বিয়ে করবে, শুধুমাত্র তার মায়ের মনে রাখার জন্য নাকি মর্জিনার সঙ্গে সে 1-2 দিন কথা বলেছে, কিন্তু সে তো প্রত্যেক দিন মর্জিনার সঙ্গে দেখা করত। এমনকি 1 মাস পরে যখন মর্জিনার বাবা মর্জিনাকে সঙ্গে করে আমাদের বাড়িতে নিয়ে আসে দেবর ও তার বিয়ের ব্যাপারে কথা বলতে, তখন আমি কিন্তু বুকে পাথর রেখে তাদের জন্য সব কিছুর আয়োজন করেছিলাম। এবং জানি না কেন এত কিছু হয়ে যাওয়ার পরেও স্বামীর উপরে আমার ভরসা ছিল যে সে আমাকে ঠকাবে না এবং খুব তাড়াতাড়ি শাশুড়িকে আমাদের ব্যাপারে বলবে। এমনকি মর্জিনার সঙ্গে স্বামী বিয়ের কথা শুনে আমি যখন কান্নাকাটি করতাম, তখন কিন্তু দেবর আমাকে বুঝিয়ে বলত, তুমি একদম চিন্তা করো না, বিয়ে তো আমি তোমাকে করব, এবং আমরা যদি হঠাৎ করে মাকে বলি যে আমাদের দুজনের সম্পর্ক আছে, তাহলে মা কিন্তু আমাদের খারাপ ভেবে বসবে। তাই আমাদেরকে একটা প্ল্যান করতে হবে। মাকে রাজি করাতে এভাবে আমাদের দিন কাটছিল। আমি তো এটা ভেবে অস্থির ছিলাম যে আমি যদি দেবরকে হারিয়ে ফেলি, তাহলে আমি কার ভরসায় বেঁচে থাকব? আমি তো দেবরকে কোনো মতে নিজেকে হারাতে চাইনি। তাই আমি আল্লাহর কাছে দোয়া চাইতাম যাতে আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায় এবং আমার শাশুড়ি যাতে আমাদের দুজনের সম্পর্কটাকে মেনে নেয়। ভেবেছিলাম শাশুড়িকে আমাদের দুজনের ব্যাপারে আমি নিজেকে সব কিছু বলবো, কিন্তু জানতাম আমি যদি আমাদের দুজনের ব্যাপারে শাশুড়িকে বলতাম, তাহলে শাশুড়ি নিশ্চয়ই আমাকেই খারাপ ভেবে বসবেন। এই ভেবে আমি শাশুড়িকে আমাদের ব্যাপারে কিছুই বলেননি। আমার যখন মন মেজাজ খুব খারাপ ছিল, সেটা দেখে এবার আমাকে বলেছিল, সোনিয়া তুমি তোমার দাদার বাড়িতে কিছুদিন থেকে এসো, তাহলে তোমাকে ভালো লাগবে। আমার নাম সোনিয়া। তার কথা শুনে আমি যখন সেদিন দাদার বাড়ি গিয়েছিলাম আমার ভাবির সঙ্গে দেখা করতে, তখন আমার শ্বশুর বাড়িতে শুধু আমার শাশুড়ি ছিল। আমি দাদার বাড়ি যাব সেটা শুনে তো আমার শাশুড়ি খুব খুশি হয়েছিলেন, কারণ উনি তো এটাই চাইতেন যে আমি যাতে ওই বাড়িতে না থাকি। সেদিন সকালবেলা আমি দাদার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম এবং তারও চেয়েছিল আমার বিয়ে যাতে দেবের সঙ্গে হয়ে যায়। ভাবি আমাকে বলেছিল, তুমি এই ব্যাপারটা বেশিদিন চাপা দিয়ে রেখো না, তোমার শাশুড়িকে সব কিছু বলে দাও। সেদিন দাদা অভাবীদের সঙ্গে সময় কাটাতে আমার খুবই ভাল লেগেছিল। তারা তো আমাকে থাকতে বলেছিল, কিন্তু আমি সারাদিন থাকার পরে সন্ধেবেলা যখন বাড়ি ফিরে এলাম, তখন দেখলাম সন্ধেবেলাতে আমার শাশুড়ি ঘরের মধ্যে ছিল না, কিন্তু ঘরের দরজাটা খোলাই ছিল। ঘরের ভেতরে ঢুকতেই মনে হলো ভেতরের ঘরে যেন কেউ আছে বা কারা আছে, কিন্তু ভেতরের ঘরে কে ছিল? কারণ আমার দেওয়া তো অনেক রাতে বাড়ি ফিরে আসত। তখন সন্ধে 8টা বাজছিল। আমি যখন ঘরের দিকে এগিয়ে গেলাম, তখন ঘরের ভেতর থেকে যে শব্দগুলো শোনা যাচ্ছিল সেটা শুনে আমি স্পষ্ট বুঝে গিয়েছিলাম ওই ঘরের ভিতরে কেউ কিছু করছে। কিন্তু কি ছিল ওই ঘরের মধ্যে সেটা দেখার জন্য আমার মনের কৌতূহল অনেক বেশি বেড়ে গেছিল।
ওই রকম আওয়াজ শুনে তো আমি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য তো আমার মনে হয়েছিল তাহলে কি আমার শাশুড়ি এই বয়সে কারো সাথে, কারণ উনি বয়স্ক হলেও দেখতে খুব সুন্দর ছিলেন এবং ওনার তো বয়স বোঝাই যেত না। তারপর আমার মনে হলো উনি তো অসুস্থ মানুষ, তাহলে উনি এসব কিভাবে করতে পারেন। তারপর আমি যখন ঘরের দিকে এগিয়ে গেলাম, তখন ঘরের দরজাটা একটুখানি পাকা করে দেখতে আমার চোখে ঝাপসা দেখতে পেলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। ঘরের ভেতরে দৃশ্য দেখে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। ঘরের ভিতরের দৃশ্য দেখে আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যাবে, তাই আমি মুখটাকে নিজের হাতে চেপে ধরেছিলাম। কারণ আমার দেবর মর্জিনার খুব ঘনিষ্ঠ ছিল। এতটাই মত্ত ছিল যে তারা জানতে পারেনি যে আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি এবং আমি তাদের সবকিছু দেখে ফেলেছি। আমি বুঝেছিলাম দেব ওরা মাকে মিথ্যা ভালোবাসার অভিনয় করে আমার সবকিছু কেড়ে নিয়েছে। তারপরে আমি দেবরকে বুঝতেই দেয়নি যে আমি তার আসল চেহারা দেখে নিয়েছি। তারপরের দিন আমি মর্জিনার সঙ্গে পার্সোনালভাবে দেখা করতে গিয়েছিলাম এবং তাকে বলেছিলাম যে আমার সঙ্গে দেবের অনেক আগে থেকেই বিয়ে হবার কথা এবং সে যাতে এই বিয়েটা ভেঙে দেয়। তখন মর্জিনা অনেক আশ্চর্য হয়ে আমাকে বলেছিল, ভাবি তুমি এটা কেমন কথা বলছো? আমি তো দেবরকে ভালোবাসতে লেগেছে এবং মূলত বলেছে সে আমাকে ভালোবাসে, আর দেব ওর যদি তোমাকে ভালোবাসে তাহলে সে আমাকে কেন পছন্দ করেছে? ওই সময় আমি নিজের মতো করে মর্জিনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি জানতাম এসব কথা শুনে তাকে অনেক আঘাত লাগবে, কিন্তু বিয়ের আগে আমার দেবর ব্যাপারে সত্যি কথা জানান মর্জিনার খুব জরুরি ছিল। কারণ সেদিন আমি বুঝে গিয়েছিলাম যে আমার দেবর একজন বেইমান লোক। শুধু আমাকে নয়, সে তো মর্জিনাকেও ঠকাচ্ছিল। আমারও তার নিজের ব্যাপারে সত্য কথা না বলে। তারপর আমার মুখ থেকে দেব বরেরও আমার ব্যাপারে সবকিছু শুনে মর্জিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়ি চলে গিয়েছিল। সেদিন সন্ধেবেলায় মর্জিনার বাবা ও মর্জিনা আমাদের বাড়িতে এসে শাশুড়িকে বলেছিল, আমি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না, কারণ আমি জানতাম না যে আপনার বর বোমা একজন চরিত্রহীন মহিলা। আপনার বাড়ির বোমা আপনার ছেলের সঙ্গে মুখ কালো করেছে, এ ব্যাপারে আপনি জানেন না। আমার শাশুড়ি তখন অনেক বেশি আশ্চর্য হয়ে মর্জিনার বাবাকে বলেছিল, আপনি এটা কী ধরনের কথা বলছেন? আমার বর বৌমা খুব ভালো, আপনি এভাবে তার উপরে এত বড় নোংরা আলো লাগাতে পারেন না। তখন মর্জিনার বাবা আমার শাশুড়িকে বলেছিল, যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে জিজ্ঞেস করেন আপনার ছেলে ও বৌমাকে যে তারা আপনার আড়ালে কি করেছে, আপনার ছোট ছেলের সাথে প্রতিদিন রাতে। তারপর একদিন আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর আমাকে হাসপাতালে নেওয়া হয়, আর ডাক্তাররা বলল আপনার বোমা তোমা হতে চলেছে। মর্জিনার কানে এই সংবাদ গেল। মর্জিনা তাকে ঘৃণা করতে শুরু করল। আপনার চরিত্রহীন বোমান। সেদিন আমি থাকতে না পেরে শাশুড়িকে সবকিছু সত্যি কথা বলেছিলাম, যে বেশ কয়েক বছর থেকেই দেবের সঙ্গে তার অন্যরকম সম্পর্ক রয়েছে। কারণ দেবর আমাকে কথা দিয়েছিল যে সে আমাকে বিয়ে করবে। ওই সময় ওর যা বলেছিল সেটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে একটা মানুষ এতটা বেইমান হতে পারে। দেব তখন তার মাকে বলেছিল, মা ভাবি একদম মিথ্যে কথা বলছে, ভাবি প্রত্যেক দিন রাতে আমার ঘরে আসত, কিন্তু আমি ভাবিকে বাধা দিয়ে রেখেছি। আমি আমাকে প্রত্যেক দিন অনুরোধ করে যাতে আমি তাকে তাড়াতাড়ি বিয়ে করি। ভাবি আমাকে বদনাম করার চেষ্টা করছে। আমি যদি ভাবিকে ভালোবাসতাম তাহলে মর্জিনাকে কেন পছন্দ করতাম? এভাবে জোরজবরদস্তি আমাকে বিয়ে করতে চাইছে, কিন্তু আমি তাকে কোনোদিন সেরকম নজরে দেখিনি। তাই সে এখন মর্জিনার সঙ্গে আমার সম্পর্কটাকে নষ্ট করার জন্য মর্জিনাকে আমার নিজের ব্যাপারে মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা শুনে আমার মুখ দিয়ে একটা কথা বের হয়নি, কারণ ওই সময় আমি এত বেশি আশ্চর্য হয়েছিলাম যে আমার তখন কথা বলারও ক্ষমতা ছিল না। তারপর শাশুড়ি আমার কাছে এগিয়ে এসে আমার গালে চড় মেরেছিল এবং আমাকে অনেক জোরে একটা ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিয়েছিল। ও বলেছিল, আমি তো ভাবতেই পারিনি যে তুই আমার ছেলেকে এভাবে বদনাম করবেন। ওই সময় আমার চোখ দিয়ে জল ঝরে যাচ্ছিল। অনেক চেষ্টা করেছিলাম নিজেকে সঠিক প্রমাণিত করার, কিন্তু শাশুড়ি আমার কোনো কথাতেই বিশ্বাস করেনি। তারপর আমার শাশুড়ি যখন মর্জিনার ও তার বাবাকে হাত জোট করে বলেছিল যাতে তারা এই বিয়েটা না ভাঙে, তখন দেবর মর্জিনার হাতে পায়ে ধরে বলেছিল, মর্জিনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না, তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে অনেক খুশি রাখব। তখন মর্জিনার বাবা মর্জিনাকে বলেছিল, সব কিছু জানার পরেও এর দায়িত্বটা আমি তোকে দিলাম। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করলাম।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।